আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কুয়াকাটা ভ্রমণের পার্ট 2 নিয়ে এসেছি। আমরা এখন চলে এসেছিলাম পটুয়াখালী লঞ্চ টার্মিনালে, যেখান থেকে আমরা চলে যাচ্ছি পটুয়াখালী বাস টার্মিনালে। সেখান থেকে আমরা কুয়াকাটার বাসে করে কুয়াকাটা যাব। যেহেতু আমরা ঢাকা থেকে লঞ্চে করে গিয়েছিলাম, বাস আছে, সরাসরি বাসেও যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু অনেক দিন পরে একসাথে হয়েছিলাম, এজন্য একসাথে টাইম বেশি স্পেন্ড করার জন্য লঞ্চটাকেই বেছে নিয়েছিলাম। লঞ্চে আসলে অনেক মজা করতে করতে আসা যায়, যেটা আপনারা গত পার্ট 1-এও দেখেছেন। আমাদের লঞ্চ 5:30টার দিকে ওইখানে গিয়ে পৌঁছেছিল। এটা পটুয়াখালী লঞ্চ টার্মিনাল। আমরা এখান থেকে বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছি। যেহেতু খুব সকাল ছিল, সব কিছু অনেক বন্ধ, সব দোকানপাট বন্ধ ছিল, কোনো দোকানপাটই খোলা ছিল না। দু একটা দোকান খোলা ছিল, দু একটা খোলার উপক্রম হয়েছিল আর কি। এই যে তারপরে আমরা সামনের দিকে গিয়েছিলাম। পটুয়াখালীর রাস্তাঘাটগুলো এত সুন্দর আর এত ক্লিন, যেটা আসলে না দেখলে বলে বোঝানোর মতো না। আমাদের অটোওয়ালা বলছিল যে এখানে নাকি সারা রাত বৃষ্টি হয়েছিল। আমরাও টের পেয়েছিলাম, লঞ্চে বিদ্যুৎ চমকাচ্ছিল একটু পরপর। রাস্তাঘাটগুলো এত সুন্দর দেখে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল বাংলাদেশে না, আমরা বাংলাদেশের বাইরে কোথাও চলে এসেছি। এই যে এটা হচ্ছে পটুয়াখালী 4 রাস্তার মোড়। এখানে একটা শহীদ মিনার আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা শহীদ মিনার। আমরা তো সচরাচর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাই এখানে, আর এখানে হচ্ছে আমার প্রথম যাওয়া পটুয়াখালী। যে শহীদ মিনারটা, এটাও দেখতে সেম ঢাকার মতোই। রাস্তাঘাটে এত সুন্দর ছিল, যেতে যেতে সামনে চোখে পড়েছিল একটা মসজিদ। মসজিদটার নাম আমাকে বলেছিল, কিন্তু আমি ভুলে গিয়েছি। ওই যে সামনের মসজিদটা অনেক সুন্দর লাগছিল। বললাম না, মনে হচ্ছিল যে না জানি অন্য কোনো এক কান্ট্রিতে চলে এসেছি, হয়তো বা ঢাকার বাইরে। এটা না, এটা অবশ্যই বাংলাদেশের বাইরে, এরকম লাগছিল। রাস্তাঘাট দেখে খুবই ক্লিন ছিল এই এরিয়াটা, পটুয়াখালীর এই অংশটা। তারপরে আমরা চলে এসেছিলাম পটুয়াখালী বাস টার্মিনালে। আর সারা রাত যেহেতু অনেক গল্পগুজব করেছিলাম, সকলে সজাগ ছিলাম, এজন্য আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তাই সবাই মিলে আগে খোঁজাখুঁজি করছিলাম যে বাসে ওঠার আগে দেখি ব্রেকফাস্টটা সেরে নেওয়া যায় কিনা। পরে খোঁজাখুঁজি পরে দেখলাম ওই দূরে একটা দোকান খোলা আছে, একটা হোটেল। অন্য দোকানগুলো বন্ধ ছিল, বাট এই হোটেলটা খোলা ছিল। আমরা এতগুলো মানুষ ছিলাম এখানে, পুরো হোটেলটা আমাদেরই লাগছিল। আমাদের ফ্রেন্ডরা সবাই ছড়িয়ে ছিটিয়ে বসেছি। পুরোটা হোটেলটা বেশি বড়ও ছিল না, মাঝারি আকৃতির ছিল। এই যে মামা, উনি হচ্ছে পরোটা ভাজছিলেন, তারপরে একটু পরে ডিম ছাড়বেন উনি আমাদের জন্য। আমরা হচ্ছে এক একজন এক এক রকমের খাবার খেয়েছি, কেউ ডাল দিয়ে খেয়েছে, কেউ পরোটা দিয়ে খেয়েছে। এখানে আর অন্য ভ্যারাইটি কিছু ছিল না, ছিল হচ্ছে পরোটা দিয়ে ডিম অথবা তো আপনার ডাল ভাজি নিতে হবে। সকাল সকাল আমাদের ক্ষুধা নিবারণের জন্য এতটুকু যথেষ্ট ছিল। তো সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছিলো, বারবার গিয়ে আমরা চেক করছিলাম ওনার কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে। সবাই উকিঝুঁকি করছিল, মামাকে বলছিল মামা একটু তাড়াতাড়ি করেন, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। পরে উনি হচ্ছে আবার আমরা সবাই মিলে একটু দুষ্টামি করছিলাম। আর এই যে সৌরভ, ও হচ্ছে আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। ও আমার মেয়েকে অনেক আদর করে। ও হচ্ছে বাচ্চাদের প্রতি খুবই যত্নশীল, খুবই। আপনি ওর সাথে বাচ্চা রেখে অনেক কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। ও বাচ্চাদেরকে অনেক আদর যত্ন করে রাখতে পারে। ও আনম্যারিড, তারপরও বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ অনেক বেশি আদর করে। তারপরে এই যে আমার এই ফ্রেন্ডটা, ওর মাথা ব্যথা করছিল, ও বলছিল সারা রাত অনেক সজাগ ছিল, একটুও ঘুমাতে পারেনি, এই জন্য মাথা ব্যথা করছিল। তো এই যে আমরা বসেছিলাম সবাই মিলে গল্পগুজব করছিলাম, যেহেতু নাস্তা আসতে লেট হচ্ছিল। তো কি করব, সবাই মিলে আবার কথাবার্তা শুরু করে দিয়েছি। আসলে এত বছরের পুরনো ফ্রেন্ডরা যখন একসাথে দেখা হয়, তখন দুষ্টুমির কোনো শেষ থাকে না। আর দুষ্টুমি করতে করতে দেখা যায় অনেক সময় অনেক কিছুই ঘটে যায়, যেই সেই পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে যায়, যে এইভাবেই আমরা দিনগুলো কাটিয়েছিলাম, কলেজের সেই দিনগুলো মনে পড়ে যায়। সেই পুরনো স্মৃতির পাতা সব কিছু বলতে বলতে দেখেন মামার সব কিছু রেডি হয়ে গিয়েছে। মামা তখন প্লেটে করে সব সাজিয়ে আমাদের জন্য রেডি করে নিয়ে আসছিল। এই যে সবার জন্যই পরোটা ছিল, কেউ কেউ আমরা ডিম পোচ দিয়ে খেয়েছি, কেউ ডিম ভাজি এবং কেউ ডাল আর সবজি দিয়ে। যথেষ্ট ছিল আমাদের জন্য সকালের খাবার হিসেবে। আমরা এটা খাওয়ার পরেই হচ্ছে যার যার মতো শেষে রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। এই যে সবাই খাচ্ছে, কম বেশি খাওয়া নিয়ে সবাই ব্যস্ত। তখন আবার দুষ্টামি করতে করতে সবাই খাচ্ছিল। আমি একটু মাঝখান থেকে শ্যুট নিয়েছিলাম, যে হ্যাঁ, আমি যেহেতু আমার ব্লগ আছে আপনাদের সাথে শেয়ার করতে হবে, এই জন্য।
এই যে বললাম যে এই যে আমার এই ফ্রেন্ডটা, ওর পুরো ফোকাস ডিমের কুসুমে। তারপর আমরা সবাই বের হয়ে পড়েছিলাম বাসের উদ্দেশ্যে। বাসের ভাড়া ছিল জনপ্রতি 175 টাকা করে। এটা হচ্ছে পটুয়াখালী থেকে কুয়াকাটা বাস টার্মিনাল পর্যন্ত ভাড়া জনপ্রতি 175 টাকা করে ছিল নন এসি সার্ভিসে। এই যে আমার ফ্রেন্ড ওরা হচ্ছে বাসের টিকিট কেটে নিচ্ছিল। তারপর এক এক করে আমরা সবাই, এই যে বাস আমাদের দাঁড়িয়ে আছে, সবাই বাসে উঠে যাচ্ছি এক এক করে। এই যে সবাই চেয়ার আপ করতে করতে উঠছিল। আমি বলছিলাম যে সবাই একটা হাই দিয়ে দিয়ে ওঠো, তো সবাই হাই দিয়ে দিয়েই উঠছিল। এই যে মায়েশার বাবা, মায়েশাও আমাকে রেখেই চলে যাচ্ছিল, তো বোতল দিয়েই হাই দিচ্ছে, যেহেতু ওর হাত খালি নেই। বলছিলাম হাই দাও, তো বোতল দিয়েই হাই দিচ্ছে। তারপরে নীলার মেয়ে, তারপরে যে আপুটা, আপু বলছি কারণ এটা হচ্ছে আরেকজন ভাইয়ার ওয়াইফ, এই জন্য ওনাকে আপু বলা হচ্ছে। উনি আমাদের ফ্রেন্ড, এখন ফ্রেন্ডের আমাদের সাথে এসেছে, তার মানে এখন ফ্রেন্ডই। তো সবাই আমরা ফ্রেন্ড। যাক, অনেক দুষ্টামি করেছি আমরা, আমাদের আসলে দুষ্টামির কোনো শেষ ছিল না। দুষ্টামি করতে করতে বাস কখন ছাড়ার জন্য তৈরি হয়ে গিয়েছে, বাস রেডি হয়ে গিয়েছে চলে যাওয়ার জন্য। এই যে আমার ফ্রেন্ড বাইরে থেকে আবার শ্যুট নিচ্ছে যে আমরা নাকি বন্দি হয়ে আছি। আমরা বাসের মধ্যে পরে একটু জানালা দিয়ে ওকে দিয়ে সবাই হাই দিচ্ছি। বাসের অনেকটা অংশই আমাদের লেগেছিল, আমরা অনেকগুলো মানুষ ছিলাম, প্রায় 15-16 জনের মতো ছিলাম। তো বাসের অনেকটা অংশই আমাদের লেগেছিল। এই যে আমার এই ফ্রেন্ডটা, ও হচ্ছে বাসে ডাকছে, এই কুয়াকাটা মামা, কুয়াকাটা উঠেন। তো বাসওয়ালাকে উনি সাহায্য করছে, যে বাসে বসে বসে সাহায্য করছে। যাত্রীরাও বুঝতে পারেনি যে এটা কি হেল্পার নাকি কোনো যাত্রীরাও উঠছে ওনার কথা শুনে শুনে। আমার ফ্রেন্ড হচ্ছে বলছে, মামা চলেন তাড়াতাড়ি চলেন, শেষ যাত্রী ওঠা শেষ। এই যে বসে পড়েছে, হয়রান হয়ে গিয়েছে। ও আসলে অনেক দুষ্টুমি করে। এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর নাম নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে। এখন আমার একটা ফ্রেন্ড, ও একটু দুষ্টুমি করবে, দেখেন। কেউ সিরিয়াসলি নেবেন না, মজার ছলে নেবেন ইনশাল্লাহ। আমি ঢাকা থেকে এসেছি এই পটুয়াখালী, কেন জানেন? আপনারা কি জানতে চান কেন এসেছি? আপনাদেরকে বলে রাখি, চিপাই চাপাই চুলকানি, দাউদ খাইচানি, 12 মাস চুলকাতে রক্ত পড়ে যায়। না পারে বলতে, না পারে সইতে, তাহলে এই রোগের ওষুধ কি বলেন? জানি না তো। তাহলে আপনারা আমার কাছ থেকে কলিকাতা হারবালার একটি মলম নিতে হবে। মলমটির দাম মাত্র 15 টাকা। 15 টাকা দেখুন, এই সেই মলম। এটা আমার কাছে স্যাম্পল মলম বিক্রেতা বলে আরে ভিডিও এই মলম যদি নিতে চান, প্রথমত আমাকে আগে পে করতে এই লোকটা ভাইয়া 1% ডিসকাউন্ট দিয়ে দেবো। 1 টাকা ডিসকাউন্ট। ঢাকা থেকে আসতে থেকে 5 টাকা মাল দিয়ে 10 টাকা। আচ্ছা, আমি শুধু অর্ধেক মলম নেই, আমি পুরো মলম নিব না। আচ্ছা ভাই, আপনি আর একটু লাগাই দেন অর্ধেক টাকা। এখন আপনারা শোনেন, আমি বলে আপনারা বলছেন না মলম নেবেন। হ্যাঁ, এখন আমার একটা রুলস আছে, রুলসটা হচ্ছে যে মলম নিতে হলে আমাকে আগে পে করতে হবে, কারণ আমার এটা হচ্ছে স্যাম্পল, আর মূল আইটেমগুলো আমার ব্যাগে। আমি এটা চেহারাটা উঠাও, তুমি চেহারা পে করার পর আমি এটা দিব। ওকে, আপনারা আমাকে টাকা দেন। আচ্ছা এই যে টাকা। না না না, আচ্ছা আপনাকে কোন অর্ধেক মলম দিব, পুরো মলম রাখবো না। কেন আপনার কি অর্ধেক চুলকানি? আচ্ছা জি, আমি বলি কাজে না যায়, আবার 15 টাকা নাও। এ ভাই, এই সাদা চামড়া কই থেকে আনছি? নেপাল থেকে, নেপাল। এই সেই চাকমা। আপনারা যদি আমার কাছ থেকে মলম রাখি নেন, তাহলে আপনাদের সবার আমি বদ্ধ দিয়ে দিলাম, আপনাদের খাদ্যের দাও দেখতে না, জীবনে ভালো হবে না।
বাসে আসলে দুষ্টামি করতে করতে আমরা চলে যাচ্ছিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। আমার ফ্রেন্ডের নাম জুনায়েদ। আমরা আসলে কলেজ লাইফে ওকে মলম বিক্রেতা বলে দুষ্টামি করতাম, তো ও সেই পুরনো দিন সে নিয়ে এসেছিল। আমি প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছিলাম কুয়াকাটার দিকে। অনেক সুন্দর লাগছিল কুয়াকাটা, সমুদ্রকন্যা কুয়াকাটা আমাদেরকে বৃষ্টি দিয়ে স্বাগতম জানাচ্ছিল। এই তো আস্তে আস্তে শুরু হলো বৃষ্টি। আমাদের পুরো সময়টা বৃষ্টির মাঝখানে কেটেছে। আপনারা সবাই জানেন যে 3 নাম্বার আর 4 নাম্বার সতর্ক সংকেত চলছিল, তবুও আমরা যাচ্ছিলাম। আমাদের আসলে আগে জানা হয়নি। প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি। অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এতক্ষণ পর্যন্ত। আর 20 কিলোমিটার, শেষের যে 20 কিলোমিটার রাস্তা, ওই রাস্তাটা আসলে অনেক বেশি ভাঙা ছিল। আমাদের জার্নিটা যতটা সুন্দর ছিল এই পর্যন্ত, তারপরের শেষে এসে যে 20 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা আসলে রোলার কোস্টারের মতো ছিল। আমরা দুষ্টামি করছিলাম যে আমরা বাসের টাকায় রোলার কোস্টারের ফিল পাচ্ছি। তো এখানে নাকি বাসওয়ালা যতটুকু বললো যে 5ই আগস্টের আন্দোলনের পরে নাকি এখানে একটু ঝামেলা হয়েছিল, তো নিজেরাই রাস্তা ভেঙে দিয়েছে। এই যে ব্রিজটা, এটা অসম্ভব সুন্দর ছিল। পুরো ব্রিজটা জুড়ে যেতে যেতে যতক্ষণ যাচ্ছিলাম ততক্ষণ অনেক সুন্দর লাগছিল দেখা, দুই পাশে নদী, এবং যেহেতু বৃষ্টি পড়ছিল ভালোই লাগছিল। পরে মামা আমাদের 15 মিনিটের জন্য একটা ব্রেক দিয়েছিল। এই যে দেখেন, এই যে দুই পাশে যে আবার একটা ব্রিজ, এই দুই পাশে হচ্ছে নৌকাগুলো ছিল, এবং বাসও, নৌকাওয়ালা মানুষ যে থাকে না, যে কি বলে, মাছ ধরে, যে ওনাদের বসবাস ছিল এখানে। আর এই যে সিচুয়েশনটা এসেছিল তখন আসলে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এখানে অনেক পানি জমেছিল এবং অনেক গর্ত ছিল। বাসওয়ালা মামা আলহামদুলিল্লাহ অনেক বেশি পারদর্শী ছিলেন এবং দক্ষ ছিলেন গাড়ি চালানোতে। উনি খুব দক্ষতার সাথে আমাদেরকে এই জায়গাটা পার করে নিয়ে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি। এই যে এখানে অনেকটা পানি জমেছিল, কারণ গত রাত থেকেই নাকি অনেক বেশি বৃষ্টি হয়েছিল। আমরা লঞ্চে ছিলাম, আমরা আসলে অতটা বৃষ্টি পাইনি, একদম শেষ মুহূর্তে আমরা বৃষ্টি পেয়েছিলাম। তখন প্রায় ভোর। আর তো বাসওয়ালা মামা কিংবা অটোওয়ালা মামা যারাই আমাদের সাথে দেখা হচ্ছিল সবাই বলছিল যে এখানে নাকি সারা রাত অনেক বৃষ্টি হয়েছে। দেখেন কত বড় বড় গর্ত করে দিয়েছে। আসলে এটা আমাদের দেশেরই ক্ষতি। আমাদের মানুষ যারা আমরা যাতায়াত করি, পর্যটক বা তারা স্থানীয় যারা মানুষ আছে, তাদেরই কিন্তু যাতায়াত করতে কষ্ট হয়, ক্ষতি। তো কথা বলতে বলতে চলে আসলাম কুয়াকাটা বাস টার্মিনালে। সেখান থেকে আবার অটো নিয়ে আমাদের হচ্ছে সমুদ্র সৈকত পর্যন্ত যাওয়া লাগবে। এই যে চলে এসেছি আমরা সমুদ্র সৈকতে। আশা করি পরবর্তী পার্টে আপনাদের সাথে শেয়ার করব আমার কুয়াকাটার আসল যে উপভোগ করেছিলাম সেই সময়গুলো। এই যে এটা হচ্ছে কুয়াকাটার সমুদ্র সৈকতের এরিয়াটা। ওকে, আল্লাহ হাফেজ।